পাকিস্তানকে ধমক ভারতের পহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধবিরতি লঙ্ঘন, দুদেশের সামরিক অভিযানে ডিরেক্টর পর্যায়ে কথা। সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের হুঁশিয়ারি ভারতের। কি বেসের উপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়। ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজ কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশের যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোনো জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না। ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। পহেলগাঁওয়ে জঙ্গি হানা তদন্তে চাঞ্চল্যকর তথ্য। প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। কি করণীয় আর কি নয় সেসবই লেখা রয়েছে জঙ্গিদের এই ম্যানুয়ালে, যা হাতে পেয়েছে এনআইএ। हमें आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिलेगा। मौत की कसम दी गई। আচমকা গুলি, একে একে খুন 26 জন নিরীহ নাগরিককে। গত 22 এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল 3 জনেই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই OGWদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন OGWকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পহেলগাঁওয়ের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা। आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिलेगा।
এখনই বাংলা একটু হাবড়ার দিকে নজর রাখবো, কারণ হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব, শতল বলে চড়াও হয়ে দোকানে ভাঙচুর, দোকান মালিককে মারধর আর খুনের হুমকি। সিসি ক্যামেরায় মারধরের তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে। হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব, শতল বলে চড়াও হয়ে দোকানে তার ভাঙচুর করে সেই যুবক, দোকানের মালিককে মারধর আর খুনের হুমকিও দেয়। সিসি ক্যামেরায় মারধর তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে। কিন্তু কেন এই যুবক এই তাণ্ডব চালালো জানবো। আমাদের সঙ্গে জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, কেন যুবক বিরিয়ানির দোকানে তাণ্ডব চালায়? দেখো, হাবড়ার অত্যন্ত জনপ্রিয় একটি দোকান, বিরিয়ানির দোকান, নাম হচ্ছে বাচ্চার বিরিয়ানির দোকান, অর্থাৎ হাবড়ার জয়গাছি এলাকায়। সেখানে এক যুবক প্রথমে যায়, গিয়ে একটি এগরোল অর্ডার করে, কিন্তু দোকানে সেই সময় প্রচন্ড ভিড় থাকায় বলা হয় যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা কেন করতে হবে, তখনই তিনি তাদের উপরে চড়া হয় এবং তাকে বলা হয় যে এই মুহূর্তে আপনি চলে যান, পরে আসুন। তখন তিনি দলবল নিয়ে একেবারে সেই দোকানে গিয়ে সেখানে মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর, হুমকি, মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে তিনি আহত অবস্থায় ইতিমধ্যে কিন্তু হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 3 মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। কিন্তু যেভাবে এই মদ্যপ যুবকরা বিরিয়ানির দোকানে হামলা এবং পুরো ঘটনাটাই কিন্তু সিসিটিভি বন্দী, ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই কিন্তু পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। এই যুবক কি এলাকারই বাসিন্দা? একদম, দেখো, জয়গাছি এলাকারই বাসিন্দা। ফলে তিনি অনেকটাই প্রভাব দেখাচ্ছিলেন এবং তিনি সম্ভবত কোনো রাজনৈতিক দলের কর্মী, ফলে তিনি সেই প্রভাবটাই দেখাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় তিনি সেখানে যান এবং কেন তাকে এগরোল দিতে দেরি হবে এই কথা কেন বলেন, এতেই কিন্তু তিনি রেগে যান এবং তখনই তিনি দলবল নিয়ে সেই দোকানে ভাঙচুর করে এবং তাকে মারধর করে এবং খুনের হুমকি দেয়। ইতিমধ্যেই কিন্তু হাবড়া থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। জুনেলা, বেশ, ধন্যবাদ। উনি মদ্যপ অবস্থায় ছিল, আমাকে বাজে বাজে ভাষায়, বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দিল। গালাগালি দিয়ে আমার দোকানে সেটা ছিঁড়ে দিচ্ছিল তুলে। তা আমি গিয়ে আটকানোতে আমার সাথে হাতাহাতি হয়। তারপর উনি চলে যায়। হাতাহাতি করার পর আরও 10-15 জন ডেকে নিয়ে এসে আমাকে, আমার দুজন স্টাফকে খুব বাজেভাবে মারে। রায়গঞ্জের বিন্দলে ফের সক্রিয় কিডনি পাচার চক্র, কৌশল বদলে আবারও সক্রিয় কিডনি পাচার চক্র। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 2005-এ বিন্দলে ফাঁস হয়েছিল কিডনি পাচার চক্র। তারপর 2008 এবং 2010 সালেও ফাঁস হয় জঘন্য কীর্তি। 15 বছর পর ফের বিন্দলে কিডনির কারবার। কিন্তু পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই কারবার শুরু হলো আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছে। মুক্তা, কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, এর আগে 2005 সালে এরকম আমরা দেখেছি বিন্দলের জালিপাড়াতে কিডনি পাচারকে কেন্দ্র করে সরবরাহ হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছিল। তারপরে সেই কিডনি পাচার থেকে বিরত ছিল। কিন্তু হঠাৎই কিন্তু আবার অভিনব কায়দায় যে এলাকার লোকজন রয়েছে তাদের অ্যাড্রেস অভিনব কায়দায় চেঞ্জ করে কিন্তু আবার কিডনি পাচারে সক্রিয় হয়ে উঠছে কিন্তু বিন্দলের জালিপাড়া বলে অভিযোগ। ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে সে কিন্তু মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছে যে ওনার এলাকায় এইসব কারবার হতে দিবে না, সেইভাবেই বলে কিন্তু প্রশাসনকে জানিয়েছে। তবে যে এই যে অভিনব কায়দা, কারণ তাদের বক্তব্য যে এর আগে যেহেতু বিন্দল এলাকাতে কিডনি পাচার সরবরাহ নিয়ে কিন্তু দেশ এবং রাজ্য তোলপাড় হয়েছিল, সেই কারণে প্রশাসনের চোখের আড়াল করে কিন্তু তাদের অ্যাড্রেস চেঞ্জ করে কিন্তু যে দালাল রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিন্দল জালিপাড়াতে কিন্তু আবারও নতুন করে বেশ কিছু দালাল গজিয়ে উঠেছে এবং তারা নিজ লোকেশন কথা বলে কিন্তু ভিন্ন রাজ্যে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কম পয়সা দিয়ে কিন্তু তাদের কাছ থেকে কিডনি নেওয়া হচ্ছে। কিন্তু বলা যেতে পারে এটা প্রশাসন এবং জেলা উত্তর তিনি জানিয়েছেন যে মৌখিক অভিযোগ প্রশাসন কাছে এসছে, লিখিত অভিযোগ যদি পায় তাহলে কিন্তু তার কিন্তু আবার ধন্যবাদ। নকল করে করতেছে। এখানকার ঠিকানা আগে ছিল আর কি, কেউ কিডনি দিচ্ছে না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে বাইরের থেকে কাগজপত্র অনুমতি ওরা জোগাড় করে আবার জায়গায় ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কোথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে। এখানকার লোকগুলা খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই, সে আবারও দুশ্চিন্তায় আছে। এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে। লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে, যেগুলো কিডনি দিয়ে আসতেছে, তখন
শুনলাম আমি, তো ওরা কিডনি দিয়ে আসে। আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে, তার মধ্যে কেমন করে কাজটা হচ্ছে? এখানকার এড্রেস আছেই, আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে। যা করছে অফলাইন দিয়ে করছে, এটা বন্ধ করতে হবে। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।